স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, ট্যাক্স নিয়ে কথা বলবো আমরা। আজ ট্যাক্স সিজন চলছে। ট্যাক্স সংক্রান্ত খুঁটিনাটি যে বিষয়গুলো নিয়ে আপনি আমাদের সাথে আলোচনা করতে চান কিংবা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান, সেই বিষয়গুলো নিয়ে আপনিও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের আজকের আলোচনায় হোক ওনারদের ট্যাক্স থেকে শুরু করে আইআরএস অডিট এবং ট্যাক্স ফাইলিং এ কোন ভুলগুলো আপনি এড়িয়ে চলবেন, এই বিষয়গুলো থাকবে আমাদের আলোচনায়। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অপল আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন। জি দর্শক, আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, যেখানে সব সময় আমরা চেষ্টা করি লাইভ স্ট্রিমিং করার, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। টিভিএন নিউজ নেটওয়ার্কে আপনি আপনার যে কোনো মতামত জানাতে পারেন। ট্যাক্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আমরা আলোচনা শুরু করব। দেবব্রত চক্রবর্তী, হোম ওনারদের ট্যাক্স, অনেকগুলো বিষয়ের মধ্যে এই বিষয়টি দিয়ে আসলে শুরু করতে চাই। তারা ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে কি ধরনের সুবিধা পাবেন? হ্যাঁ, ধন্যবাদ অপল আপনাকে। যাই হোক, আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে বেশ কিছু আপডেট আজকে দিব, যেটা আসলে জানেন যে ট্যাক্স সিজন ইজ অনগোয়িং এবং এটা চলবে এপ্রিল 15 পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই এপ্রিল 15 মধ্যে বেশ কিছু ডেডলাইন পূর্বে আগেও আছে। যেমন ধরেন এই যে মার্চ 15 আর দু একদিন পরেই কিন্তু যারা এস কর্পোরেশন ওন করেন, যারা এলএলসি ওন করেন, আমি এলএলসি বলতে কিন্তু মাল্টিপল মেম্বার, যারা সিঙ্গেল মেম্বার এলএলসি তাদের কিন্তু ডেডলাইন হচ্ছে এপ্রিল 15। কারণ সিঙ্গেল মেম্বার এলএলসিকে বলা হয় ডিসরিগার্ডেড এন্টিটি ফর দ্য ফেডারেল ট্যাক্স পারপাস। এটার মানে হচ্ছে যে সিঙ্গেল মেম্বার এলএলসি যে মালিক থাকে তার চাইতে এলএলসির কোনো পৃথক কোনো সত্ত্ব নাই, এটা ডিসরিগার্ডেড এন্টিটি। সেই ক্ষেত্রে পার্টনারশিপ ট্যাক্স রিটার্নের পরিবর্তে আপনার ইনকাম এবং এক্সপেন্স আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে রিপোর্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে যারা সিঙ্গেল মেম্বার এলএলসি বা সোল মেম্বার এলএলসি যেটাকে বলে, আপনাদের ক্ষেত্রে এটা ট্রিট হবে ডিসরিগার্ডেড এন্টিটি হিসেবে। আপনাদের কিন্তু এই মার্চ 15 ডেডলাইন না, আপনার এপ্রিল 15 ট্যাক্স ফাইল করলেই চলবে। কারণ যে নর্মালি পার্সোনাল ট্যাক্স রিটার্নের ডেডলাইন তো এপ্রিল 15, তো সেই ক্ষেত্রে আপনারা এপ্রিল 15 করতে পারবেন, মার্চ 15 করার প্রয়োজন নেই। বাট যারা মাল্টিপল মেম্বার, মানে একের অধিক মেম্বার যে সমস্ত এলএলসিতে আছে, তাদেরটা পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন হিসেবে ট্রিট হবে। আপনাদের কিন্তু অবশ্যই 1065 যেটা এলএলসি ট্যাক্স রিটার্ন করতে হবে, যেটা ডেডলাইন হচ্ছে মার্চ 15। এবং আরেকটা বিষয় বলে রাখি যে এই মার্চ 15 শুধু এলএলসি না, আবার এস কর্পোরেশন যারা ওন করেন, স্মল কর্পোরেশন, তাদেরও কিন্তু ডেডলাইন মার্চ 15। এবং মনে রাখবেন এই এস কর্প এবং এলএলসি এটা পেনাল্টি কিন্তু অনেক বেশি ফাইল না করার জন্য। নর্মালি দেখা যায় যে সি কর্পের ক্ষেত্রে পেনাল্টিটা এত বেশি হয় না, বাট আমি যেটা দেখছি যে এস কর্প এবং এলএলসির ক্ষেত্রে ওরা পার পার্টনার এবং পার ডে বেসিসে পেনাল্টি চার্জ করে, যেটা হয়তো আপনি যদি 2-3-4 মাসও মিস করেন, ইট কুড বি $1,500-2,000। আরও কেউ যদি বছরের পর বছর মিস করে, ইট কুড বি মোর বিগ পেনাল্টি। তো সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করবো যে যারাই এস কর্পোরেশন ওন করেন, আপনাদের কিন্তু ডাজেন্ট ম্যাটার সিঙ্গেল মেম্বার আর মাল্টিপল মেম্বার, এস কর্পোরেশনের ডেডলাইন কিন্তু মার্চ 15, আর মাত্র 2-3 দিন হাতে আছে। তো আপনারা অবশ্যই ট্যাক্স ফাইল করবেন মার্চ 15 মধ্যে। আর যদি কেউ ফাইল করতে না পারেন, আপনাদের জন্য অপশন আছে, ইউ ক্যান টেক দ্য এক্সটেনশন। তার মানে এই এক্সটেনশনটাও কিন্তু অবশ্যই মার্চ 15 মধ্যেই নিতে হবে। মার্চ 15 পরে নিলে এই এক্সটেনশন গ্র্যান্টেড হবে না, সেম থিং, ইউ হ্যাভ টু পে দ্য পেনাল্টি এগেইন। তো যাই হোক, যারা এলএলসি এস কর্প ওন করেন, মাল্টিপল মেম্বার, এবং আপনাদের প্রতি অ্যাডভাইস হচ্ছে যদি বুকস অফ অ্যাকাউন্টস রেডি থাকে 15 মধ্যেই ফাইল করবেন। আর যদি বুকস অফ অ্যাকাউন্টস রেডি না থাকে ফর সাম রিজন, সেই ক্ষেত্রে আপনারা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনারা 6 মান্থ এক্সটেনশন পাবেন, যেটা অটোমেটিকলি আপনারা সেপ্টেম্বর 15 মধ্যে ফাইল করলেই চলবে, তখন অটোমেটিক 6 মান্থ এক্সটেনশন পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেলস ট্যাক্স, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ডেডলাইন ইজ অ্যাপ্রোচিং। এই মার্চের 20 যারা সেলস করেন, যেটা হোলসেল হোক, রিটেইল হোক বা এনি আদার সেলস বা সেলসের সাথে জড়িত নিউ ইয়র্ক স্টেটের মধ্যে, আপনাদের ডেডলাইন কিন্তু মার্চ 20 তারিখে আপনাদের হচ্ছে লাস্ট ফাইলিং ডেডলাইন। আপনারা কিন্তু অবশ্যই 20 তারিখের মধ্যে সেলস ট্যাক্স ফাইল করবেন, আদারওয়াইজ কিন্তু এটাও পেনাল্টি। এবং আরেকটা বিষয় উল্লেখ্য যে এই 20 তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেডলাইন সেলস ট্যাক্সের ক্ষেত্রে, এই কারণে কারণ অনেকে আছে সেলস ট্যাক্স কোয়ার্টারলি ফাইল করে এভরি 3 মান্থস।
তাদেরটাও মার্চের 20 তারিখ। আবার অনেকে আছে বছরে একবার ফাইল করে, ওয়ান্স এ ইয়ার, তাদেরটাও কিন্তু এই মার্চের 20। তার মানে ডাজেন্ট ম্যাটার আপনি কোয়ার্টারলি করেন, ডাজেন্ট ম্যাটার আপনি ইয়ারলি ফাইল করেন, অ্যানুয়াল ফাইলার, প্রত্যেকেরই ডেডলাইন হচ্ছে মার্চ 20। তো আপনারা অবশ্যই ডেডলাইন মিস করবেন না। আপনাদের উচিত হবে এখন থেকে আপনাদের সেলস ফিগারগুলো নিয়ে রাখা এবং সেই মোতাবেক মার্চের 20 তারিখের মধ্যেই আপনারা ফাইলটা করবেন। আদারওয়াইজ কিন্তু লেট ফাইলিং প্লাস লেট পেমেন্ট পেনাল্টি, ইন্টারেস্ট সহকারে আপনাদেরকে পে করতে হবে। তো এই ইম্পর্টেন্ট ডেডলাইনটা আসলেই অ্যাপ্রোচিং এবং এভরিওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট। জি, ক্যাপিটাল গেইন সংক্রান্ত কোনো কিছু বলবেন কিনা? হ্যাঁ, তো যাই হোক, আমরা ওই ক্যাপিটাল গেইন বাড়ির বিষয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে যে তার আগে আরেকটু বিষয় বলবো আমি, এটাও শুরু করার আগে, যে আমরা রিপিটেডলি বলতেছিলাম যে 1099 কে আপনারা হয়তো মনে রাখতে পারবেন যে আইআরএস কিন্তু এবছর টিপিএস এর মাধ্যমে বলেছিল যে যারা ওই যে ভ্যানমো, তারপরে জেল মানে ক্যাশ অ্যাপ ইউজ করে যারা, এইসবের মাধ্যমে যারা ট্রানজ্যাকশন করে এবং কেউ যদি 5000 এর বেশি যদি বিজনেস ট্রানজ্যাকশন করে থাকে 2024-এ, তাদেরকে কিন্তু 1099 পাওয়ার কথা। এবং এটাই বছর কিন্তু নো ট্রানজিশন পিরিয়ড ম্যান্ডেটরি করছে আইআরএস। বাট আনফর্চুনেটলি মার্চের অলমোস্ট হাফ উই আর অ্যাপ্রোচিং, বাট এখনো পর্যন্ত কাউকে 1099 কে পাইতে দেখি নাই জেল বা ভ্যানমো থেকে। তা আমি কনফিউজ যে আইআরএস এটা ম্যান্ডেটরি রুল দিয়েছে, তা এখন ওরা এখনো 1099 কে পাঠাচ্ছে না, তখন কখন পাঠাবে ওরা? ট্যাক্স ফাইল শেষ হলে পরে মনে হয় পাঠাবে। তো যাই হোক, স্টিল আইআরএস যেহেতু এটা ম্যান্ডেটরি বলছে, আমাদের অ্যাডভাইস থাকবে আপনারা যারা জেল, ভ্যানমো, ক্যাশ অ্যাপের মাধ্যমে যদি ট্রানজ্যাকশন করেন, বিজনেস ট্রানজ্যাকশন নট পার্সোনাল ট্রানজ্যাকশন, অনেকে আবার কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদেরকে অনেকেই জেলে টাকা পাঠান গিফট হিসাবে বা বিভিন্ন জিনিস কেনার জন্য, ওইগুলো না। যদি কেউ বিজনেস পারপাসে ট্রানজ্যাকশন করেন, আপনার ট্রানজ্যাকশন যদি 5000-এর বেশি হয়ে থাকে, আপনার কিন্তু উচিত হবে ভলিউন্টারিলি আপনার ট্যাক্স রিটার্নটা ডিসক্লোজ করা, কারণ আইআরএস কিন্তু এটা ম্যান্ডেটরি এবার করে দিয়েছে। তার মানে আপনি 1099 পেলেন কি পেলেন না, ইউ শুড নট ওয়েট ফর দ্যাট, আপনাদের উচিত ভলিউন্টারি এটা ডিসক্লোজ করা ট্যাক্স রিটার্নে, কারণ এবছর থেকে এটা কিন্তু ম্যান্ডেটরি। তো যাই হোক, আমি এখন পর্যন্ত কাউকে পেতে দেখি নাই, বাট আপনারা আপনাদের নিজ দায়িত্বে অবশ্যই জেল, ভ্যানমো এগুলো রিপোর্ট করবেন যদি আপনারা বিজনেস পারপাসে এটা ইউজ করে থাকেন। আপনার অ্যানুয়াল রিসিভ যদি লাস্ট ইয়ারে $5000 বেশি হয়। তবে আরেকটু বলতে হয়, এটা কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু ওরা আবার লিমিট কমিয়ে দিয়েছে। নেক্সট ইয়ারে কিন্তু এটা 2025-এর ক্ষেত্রে ওরা নেক্সট ইয়ারে এটা করবে 2500 এবং এর সাবসিকুয়েন্ট ইয়ারে থাকবে অনলি 600। তার মানে আগামী বছরে যাদের $2500 বেশি ট্রানজ্যাকশন হবে তাদেরকে রিপোর্ট করতে হবে। এর পরবর্তী বছরে যাদের 600-এর বেশি ট্রানজ্যাকশন হবে তাদেরকেও ম্যান্ডেটরি রিপোর্ট করতে হবে, এবং হোপফুলি দে উইল গেট দ্য 1099K ফ্রম দ্য জেল এন্ড ভ্যানমো। যাই হোক, আবারও সেই আলোচনা যেটা বলতেছিলাম যে আজকে আলোচনা করব, আরেকটা বিষয় বলতে হচ্ছে যে আইআরএস এর অডিটের প্রসঙ্গটা কেন আমরা আনতেছি আজকে, যে দেখুন এই প্যান্ডামিক স্টার্ট হয়েছে 2020, তা আমরা গত 3 বছর কিন্তু নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্টকে অডিট করতে দেখিনি, ইভেন আইআরএসকেও খুব বেশি অডিট করতে দেখিনি, খুব ফিউ, মানে আমাদের যতটুকু আমরা দেখেছি যে অডিটের পার্সেন্টেজটা ছিল খুবই কম, হাতে গোনা 2-1 হয়তো অডিটের লেটার পেয়েছেন, বাট আমার তেমন ঠিক মনেও পড়ে না। কিন্তু দেখেন এই 2024 যে ট্যাক্স রিটার্ন করতেছেন এখন, ইট উইল বি এক্সেপশনাল ইয়ার। অলরেডি কিন্তু অডিটের চিঠি আসা শুরু হয়েছে নিউ ইয়র্ক স্টেট থেকে। তার মানে এবছর কিন্তু আর প্যান্ডামিকের কোনো ইস্যু নাই, এবং আপনারা গত 1-2 বছর যে আইআরএস বা নিউ ইয়র্ক স্টেট অডিট চিঠি পাঠায় নাই ডিউ টু প্যান্ডামিক, বাট এই বছর কিন্তু তারা আমার মনে হয় এটা ফলো করতেছে না, এবং এখন থেকে কিন্তু অডিটের চিঠি আসা শুরু হয়েছে। আমাদের কাছে লোকজন ফোন দিচ্ছে, তারা অডিটের জন্য চিঠি পাচ্ছে, বিশেষ করে স্কেজুয়াল সি যারা সেলফ এমপ্লয়েড বিজনেস, ট্যাক্সি অপারেটর আছেন, যারা স্মল বিজনেস স্টোর বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ওন করেন, আপনারা কিন্তু স্কেজুয়াল সিতে খুবই সাবধান। স্কেজুয়াল সি রিপোর্টিংয়ের ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল, এই কারণে কারণ নিউ ইয়র্ক স্টেট কিন্তু অডিটের অলরেডি চিঠি পাঠানো শুরু করেছে। তার মানে এই বছরে কিন্তু এইটা আর ওরা এই কোভিডের কারণে আর কোনো ব্রেক দিবে না। তার মানে আপনারা যারা ট্যাক্স পেয়ার আছেন, ইভেন যারা ট্যাক্স প্রিপেয়ারার আছেন, অনেকেই আছে যে ট্যাক্স পেয়ারদেরকে মানে কি বলে খুশি করার জন্য বা রিফান্ড ম্যাক্সিমাইজ করার জন্য নেট ইনকামটাকে এতটাই নিচে নামিয়ে আনে যাতে করে রিফান্ডটা ম্যাক্সিমাইজ হয়, এবং এতে করে হয়তো ট্যাক্স পেয়াররা সাময়িক খুশি হয় কারণ রিফান্ড বেশি পেলে, কিন্তু আমি বলবো যে আলটিমেটলি কিন্তু এটা আপনাদের ক্ষতি আপনারা ডেকে আনবেন। কারণ দেখুন, আপনারা গ্রস ইনকামের তুলনায়
নেট ইনকামটা কিন্তু প্রপোর্শনেটলি থাকা উচিত। আপনার এখানে কিন্তু যা খুশি তা করার সুযোগ নাই যে রিফান্ড ম্যাক্সিমাইজ করার জন্য। লেটস সে আমি উদাহরণস্বরূপ বলবো যে ইয়েলো ট্যাক্সি অপারেটর যারা আছেন তাদের কারো যদি গ্রস ইনকাম লেটস সে 150,000 বা 160,000 থাকে, হয়তো অনেকেরই 2টা বা একটা কোয়ালিফাইং চাইল্ড আছে, ওরা এটারে মানে হয়তো 27, 28 বা 30,000 অনেকে ফাইল করে, ইভেন লোয়ার দেন দ্যাট। আমি এরকমও দেখছি যে 100,000 $150,000 ইনকাম, এটা নেট ইনকাম ডিক্লেয়ার করছে অনলি 3,000, 2,000 বা $3,000। এটা এক্সট্রিমলি লো। কারণ দেখেন আপনার এত খরচ কিন্তু নাই। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার যদি গ্রস ইনকামের তুলনায় নেট ইনকামটা যদি এক্সেসিভলি যদি আপনি কমিয়ে আনেন বা সামটাইমস অনেকে লসও দেখান, তখন কিন্তু মানে নিউ ইয়র্ক স্টেট বলেন IRS এর যে স্যাম্পলিং, ওরা কিন্তু আপনার কি বলে স্যাম্পলিং এর বেসিসে অডিট করে। যেমন ওরা হয়তো পার্সেন্টেজ দিয়ে দিতে পারে যে নেট প্রফিট মার্জিন যদি কারো 10% নিচে থাকে জাস্ট ইজ সাবজেক্ট টু অডিট। তখন কিন্তু যারাই লো ফাইল করবেন, যেমন ধরেন গ্রস প্রফিট যদি থাকে আপনার 150,000, যদি 10% নিচে মানে কি 15 নিচে থাকে, তার মানে কিন্তু আপনার মোস্ট লাইকলি ইউ মাইট গেট অডিটেড। আমার কথা হচ্ছে একটাই যে যেহেতু প্যান্ডামিক ইয়ার এখন না এবং প্যান্ডামিক ইজ ওভার, তো সেই ক্ষেত্রে IRS এবং নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে এবছর কিন্তু সেই ছাড় দিবে না। তো এখন আপনাদের উচিত হবে, আসলে এটা কখনোই করা উচিত না। ইউ শুড বি অনেস্ট অ্যান্ড ট্রুথফুল হোয়েন ইউ ফাইল দ্য ট্যাক্স রিটার্ন। এটা শুধু প্যান্ডামিক বলেই কথা না বা ছাড় দিয়েছে বলেই কথা না, আপনাদের উচিত অল টাইম ট্রুথফুল হওয়া। তো সেই ক্ষেত্রে আপনাদের ট্যাক্স রিটার্নের বিশেষ করে স্কেজুয়ালস এটা হওয়া উচিত রিজনেবল, এবং বিজনেস এক্সপেন্সগুলো হওয়া উচিত কি বলে রেলিভেন্ট টু দ্য বিজনেস, এবং কি বলে যেটা অ্যাকসেপ্টেবল বা যেটা রিজনেবল, একই কথা। তো এখন এইগুলো যদি আপনারা মেনটেন করেন, স্ট্যান্ডার্ড যদি একটা নেট প্রফিট যদি আপনি ডিক্লেয়ার করেন বেসড অন দ্য রিজনেবল এক্সপেন্স রিপোর্টিং বেসিস, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অডিটের রিস্কটা অনেকাংশেই কমে যাবে। এবং এটা তো জানেন যে একবার যদি অডিটের জন্য সিলেক্ট হন, সেই ক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু আপনাকে 1 বছরেই শুধু আপনাকে অডিট করবে না, দে ক্যান গো ব্যাক আপ টু 3 years ব্যাক। তারা কিন্তু পরপর 3 বছর পেছনে চলে যাবে। দেন গ্যাস হোয়াট, আপনার বিলটা তখন কীরকম আসবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিব। আমার কাছে এক ভদ্রলোক, সে ট্যাক্সি অপারেট করে। আমি সারপ্রাইজ যে দেখুন যে অডিটটা কতটুকু ভয়াবহ। ওনার ইনকাম খুব বেশি না, হয়তো 120,000 গ্রস ইনকাম, উনি উবার লিফট চালায়। এবং সেই ক্ষেত্রে হয়তো কোথায় ট্যাক্স ফাইল করছে আমি ঠিক জানি না, নেট ইনকাম খুবই লো ডিক্লেয়ার করেছে, এবং এজ এ রেজাল্ট IRS তাকে অডিটের চিঠি পাঠায় প্রথম। তো যাই হোক, চিঠি পাঠানোর পরে ওই ভদ্রলোকের কাছে উনি যখন যায়, উনি তো অডিটের চিঠি বোঝারও ক্ষমতা নাই, তো উনি রিপ্লাই উল্টাপাল্টা হয়তো কি দিছে, সেটা IRS পর্যন্ত পৌঁছায় না আই বিলিভ। এবং IRS এর বিল তো বাড়তেছে সমানে, কারণ IRS দে উইল অ্যাক্রু দ্য ইন্টারেস্ট ডেইলি বেসিস অন দ্য আউটস্ট্যান্ডিং ট্যাক্স লাইবিলিটি। তো সেই ক্ষেত্রে যখন আমার কাছে আসলো, তখন আমি দেখলাম যে আসলে ট্যাক্সি ড্রাইভারদের অনেক খরচও থাকে। আমরা শুধু যদি বলি যে লো ফাইল করে, এইটাও ঠিক না। কারণ দেখুন, বিশেষ করে যারা উবার লিফট চালায়, আপনি দেখবেন অলমোস্ট 50% তারাই নিয়ে নেয়। তো একটা লোক যখন ট্যাক্সি চালায়, যদি অ্যাপস অপারেটর যে উবার লিফট, ওরা যদি ক্লোজ টু 50% নিয়ে নেয়, তারপরেও তো তাদের অন্যান্য খরচ আছে, তাদের গ্যাস আছে, ইন্স্যুরেন্স আছে, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স আছে। আর রাস্তায় তো পুলিশের যে অবস্থা, টিকিট না খেয়ে তো গাড়ি চালানোর কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে এই উবার লিফট যদি 50% নিয়ে নেয়, অন টপ অফ দ্যাট তাদের এই সমস্ত এক্সপেন্সেস দেওয়ার পরে, তারা আসলে হ্যান্ড টু মাউথ, আই ফিল ব্যাড রিয়েলি ফর দেম। তারা আসলেই হার্ড ওয়ার্ক করে, কিন্তু মানে তাদের এক্সপেন্সটা এমনিতেই বেশি। তারপরও এটা রিজনেবল পর্যায়ে রাখারটার জন্যই বলবো, যাতে করে এই সমস্ত ঝামেলা সৃষ্টি না হয়। যাই হোক, যে ভদ্রলোকের এক্সাম্পল দিচ্ছিলাম, যেটা হয়েছে, তো দেখুন ওনার $120,000 বা $30,000 গ্রস ইনকাম, হয়তো নেট প্রফিট উনি একটু কমেই দেখিয়েছিল, 20-22,000 বা 25,000। তো উনি অডিটের জন্য সিলেক্ট হয়। অ্যাজ এ রেজাল্ট কী হইলো, যে ওনার যে সমস্ত অ্যাভেলেবেল ডকুমেন্ট আছে, যেমন উবারের লিফটের ফি, এইগুলো তো স্প্রেডশিট থেকেই বাদ যায়। তারপর গ্যাসের কিছু রিসিট উনি রেখেছিলেন, যতগুলোই আছে, ইন্স্যুরেন্সের ব্রোকারেজের লেটার টেটার, রিপেয়ারের টুকটাক কিছু ছিল। তো যাই হোক, ওইগুলা দিয়ে রিপ্লাই করার পরও বেসড অন অ্যাভেলেবেল তার যে সমস্ত ডকুমেন্ট ছিল, তার পেনাল্টি স্টিল 16,000 সামথিং। তো আপনি চিন্তা করেন যে যার ইনকাম 125 বা $30,000, সে মানে যতটুকু পারে সে খরচের মানে প্রুফ তো সে দিয়েছে, তারপরেও মানে প্রথম পেনাল্টি বাড়িয়েছিল $25,000, সেটা তারপর কমিয়ে 16,000-এ গিয়ে ওইটা দাঁড়িয়েছে।
কারণ সে কিছু কিছু এক্সপেন্স প্রুভ করতে পারছে, বাকিগুলো পারে নাই। তা আমি এই কারণে বলতেছি, উদাহরণটা এই কারণে দিয়েছি, দেন কতটুকু ভয়াবহ। 120-30,000 ইনকামে 16,000 যদি পেনাল্টি আসে এবং এভাবে যদি এরা পরপর 3 বছর পিছনে গিয়ে আপনাকে অডিট করে, দেন গ্যাস ওয়াট, ইট উইল বি $50,000 বিল রাইট দেয়ার। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে অল্প কিছু রিফান্ড ম্যাক্সিমাইজের জন্য এবং হয়তো 2, 4, 500 বা 1,000, $1,500 বেনিফিট নেওয়ার জন্য why you will take that big risk? আপনার কিন্তু এই এত বড় রিস্ক নেওয়া ঠিক হবে না। আমি আপনার কাছ থেকে আইআরএস এর অডিট সংক্রান্ত আরো অনেক কিছু জানবো, আর অনেক তথ্য আমাদের জানার আছে, তবে সঙ্গেই থাকবেন। একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, টিভি অ্যানালাইসিসে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি টিভি অ্যানালাইসিসে। ট্যাক্স নিয়ে আলোচনা করছি। সিপিএ দেবব্রত চক্রবর্তী আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। দর্শক, আপনারাও যুক্ত হতে পারেন ফেসবুকে TVN24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে। এছাড়াও স্ক্রিনে টেলিফোন নম্বর দেখতে পাচ্ছেন, চাইলে সরাসরি টেলিফোনও করতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন ট্যাক্স সংক্রান্ত আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার সঙ্গে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি তো আছেনই। দেবব্রত চক্রবর্তী, বিরতিতে যাবার আগে আমরা আইআরএস এর অডিট গুলো নিয়ে জানছিলাম, নিশ্চয়ই আপনি আরো কিছু তথ্য শেয়ার করবেন আমাদের সাথে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, অডিট নিয়ে কথা বলতেছিলাম যে কারণ একটাই, কারণ নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অলরেডি দে স্টার্ট সেন্ডিং দ্য অডিট লেটার, একটু আগে যেটা বললাম। তো এখন বলবো যে এতক্ষণ তো বললাম যে মানে অডিটের আসলে কেন হয়, এখন একটু ডিটেইলস বলবো যে আসলে কি কি বিষয়ে আপনাদের সতর্ক থাকলে পরে সেটা হয়তো আইআরএস এর যে রেড ফ্ল্যাগ বা নিউ ইয়র্ক স্টেটের যে অডিটের রেড ফ্ল্যাগ, সেটা থেকে আপনারা হয়তো মানে অ্যাভয়েড করতে পারেন রেড ফ্ল্যাগটা, বা সেফ থাকতে পারেন অডিট থেকে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, প্রথমে আলোচনা করব যে ইনকমপ্লিট মিসিং ইনফরমেশন। প্রথমে তো দেখুন, ইনকমপ্লিট মিসিং ইনফরমেশন বলতে আমরা এটাই বলি বা বুঝি যে অনেকে আছে, ধরুন আপনার দেখা গেছে যে W2 এমপ্লয়ি, W2 তে জব করেন, আবার পাশাপাশি হয়তো সেলফ এমপ্লয়েড কিছু কাজও করেন, হয়তো স্মল বিজনেস বা অনলাইন মার্কেটিং বা অনলাইন বেসিস কোনো জব টপ করেন, যেগুলো থেকে আপনার 1099 জেনারেট হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন, আপনার কিন্তু উচিত হবে যে প্রত্যেকটা ইনকাম ইনফরমেশন প্রপারলি রিপোর্ট করা। যেমন W2 তে যেমন জব করেন, W2 রিপোর্ট করবেন। পাশাপাশি যদি আপনি আরও 2টা, 3টা, 4টা এজেন্সিতে সেলফ এমপ্লয়েড হিসাবে কাজ করেন, আপনি কিন্তু প্রত্যেকটা এজেন্সি থেকে 1099 পাবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার উচিত হবে ওইগুলো 1099 প্রপারলি রিপোর্ট করা। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অনেকে এই হয়তো W2 রিপোর্ট করলো বা 1099 এসে 3টা 4টা কোম্পানিতে কাজ করলো, বা আমি আরও ইজিলি বলতে পারি, যেমন ধরেন যারা ট্যাক্সি অপারেট করে, অনেকে হয়তো উবার, লিফট, তারপর আরও বিভিন্ন ক্যাশ অ্যাপস, বিভিন্ন হয়তো দেখা গেছে যে কি বলে ওই যে ব্ল্যাক কার কোম্পানি আছে, ওদের সাথে কাজ করে, আরও বিভিন্ন অ্যাপসে ওরা কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রত্যেকেই কিন্তু আপনাদেরকে 1099 দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন, উচিত হবে প্রত্যেকটা ডকুমেন্ট কালেক্ট করে ট্যাক্স রিটার্নে রিপোর্ট করা, যাতে করে কোনো পার্শিয়াল রিপোর্টিং না হয়, যাতে করে কোনো ইনকাম মিসিং না হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যদি আপনি যদি ইনকাম মিস করেন কোনো কারণে, আইআরএস এর কাছে কিন্তু ঠিকই রেকর্ড আছে আপনি কয়টা 1099 পেয়েছেন, কারণ যে জায়গায় আপনি কাজ করেছেন ওই এমপ্লয়ার কিন্তু আইআরএস এ ঠিকই কিন্তু আপনার 1099 গুলো পাঠিয়ে দিয়েছে। তাই এখন আপনি যখন ফাইল করবেন, আইআরএস অটোমেটিক রিকনসাইল করবে আপনার সাথে যে আপনার ইনকামগুলো আইআরএস এর তথ্য ভান্ডারে যে সমস্ত ইনকাম রিপোর্টেড হয়েছে, লেটস সে আপনার টোটাল ইনকাম W2 50,000, 1099 another 25,000, অলটুগেদার 75,000। এখন আইআরএস এর কাছে কিন্তু ঠিকই 75,000 ইনকাম রিপোর্ট রয়ে গেছে আপনার নামে। এখন আপনি যদি দেখা গেল 60,000 রিপোর্ট করেন, 60,000 ইনকাম, তখন কিন্তু আইআরএসের সাথে এটা মিসম্যাচ হবে ওদের সিস্টেমে, এটা সিস্টেমেটিক্যালি আপনাকে ধরবে কিন্তু। তো সেই কারণে আপনাদেরকে উচিত হবে অবশ্যই কমপ্লিট রিটার্ন সাবমিট করা। এবং আরেকটা বলি, এখন হয়তো নিউ ইয়র্ক স্টেট বুঝতে পারবো না, নিউ ইয়র্ক স্টেটের কাছে সব ইনকাম ইনফরমেশন নাই, কারণ নিউ ইয়র্ক স্টেটের কাছে হয়তো 1099 গুলো যায় না, আইআরএস এর কাছে যেটা থাকে। তো এখন কিন্তু, এবং এটা অনেকেই হয়তো জানেন না, আইআরএস এবং নিউ ইয়র্ক স্টেট এদের ডাটা শেয়ারিং কিন্তু এগ্রিমেন্ট আছে, এদের ইন্টারনাল ডাটা শেয়ারিং এগ্রিমেন্ট আছে। তার মানে আপনি যদি কোনো কারণে আইআরএস এর অডিটের সম্মুখীন হন, ফেইলিউর হন, তখন আইআরএস করে কি জানেন, নিউ ইয়র্ক স্টেটকে জানায় দেয় যে হেই দিস পারসন হি ইজ নট কোয়ালিফাই ফর দ্য অডিট, এবং সে অডিটে কোয়ালিফাই করে নাই এবং তার রিকোয়ার্ড ইনফরমেশন সে দিতে পারে নাই, সে ডিসকোয়ালিফাই করেছে, এবং আমরা এই ডিসকোয়ালিফিকেশনের ভিত্তিতে তার ইনকাম আমরা বাড়িয়েছি লেটস সে 20,000। ওইটা করে কি নিউ ইয়র্ক স্টেটকে জানায় দেয়, বা যে স্টেটে আপনি থাকেন, তখন ওই স্টেট আবার আপনাকে চিঠি পাঠাবে যে তুমি বেসড অন দ্য আইআরএস রেকর্ড
তোমার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম যেহেতু আপনি 20,000 কমিয়ে বলছেন, তোমার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম হবে 20,000 মোর, বিকজ আইআরএস অডিটে সে কোয়ালিফাই করে নাই। তো এই সমস্ত নিউ ইয়র্ক স্টেট এবং আইআরএস এর যে ডাটা শেয়ারিং যে এগ্রিমেন্ট আছে, এইটার কারণেও কিন্তু আপনার স্কিপ করার কোনো ওয়ে নাই। তার মানে আইদার ওয়ান, যে কোনো এজেন্সিতে যদি আপনি ধরা পড়েন, আর একজন বোথ এজেন্সি মাইট নক ইউর ডোর, দুইজনেই কিন্তু আপনার কাছে আসতে পারে। তারপর আরেকটা হচ্ছে অ্যামেন্ডেড রিটার্ন। আরেকটা বলবো, অ্যামেন্ডেড রিটার্নের ক্ষেত্রে আমি এই কারণে বলবো যে আপনাদের অবশ্যই অ্যামেন্ডেড রিটার্নের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, কারণ মোস্ট লাইকলি অ্যামেন্ডেড রিটার্নগুলো আইআরএস কিন্তু খুব ক্লোজলি স্ক্রুটিনি করে এবং ওরা সেকেন্ড লুক, ওরা ডবল চেক করে কিন্তু অ্যামেন্ডেড রিটার্ন। বিশেষ করে যদি আপনি কোনো লার্জার রিফান্ড যদি ক্লেম করেন, বিশেষ করে আপনি যদি এক্সপেন্স যদি সিগনিফিকেন্টলি যদি কমিয়ে দেন, তখন কিন্তু অবশ্যই আইআরএস এটা ম্যানুয়ালি চেক করবে, তখন কিন্তু আর ইলেকট্রনিক্যালি আর সুযোগ নাই। তার মানে যারা অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, আপনার অবশ্যই যদি কোনো কারণে ইনকাম কমাতে হয়, ইট শুড বি লেজিটিমেট বেসিস, এবং লেজিটিমেটলি কমাতে হবে, যে এটা আপনার প্রুফ থাকবে। এবং আপনাকে যদি ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্রপার গ্রাউন্ড এবং প্রপার এক্সপ্লেনেশন, তখনই কিন্তু আপনার অ্যামেন্ডেড রিটার্নে এই এক্সপেন্স রিডিউস করবেন সিগনিফিকেন্টলি এবং রিফান্ড, আপনার ম্যাক্সিমাম রিফান্ড ক্লেম করতে পারেন। আদার দেন দ্যাট, মানে মোস্ট চান্সেস আর আইআরএস কিন্তু আপনাকে ব্যাক করবে এবং প্রুফ চেয়ে বসবে যে ঠিক আছে, তুমি যেহেতু এক্সপেন্স কমাইছো $50,000, গিভ আস দ্য প্রুফ। তখন কিন্তু আরেক বিপদে পারবেন। তখন এই অ্যামেন্ডেড রিটার্নের ফলশ্রুতিতে এরকম হইতে পারে, দেখেন অডিটিওর, আমি এরকমও দেখেছি, বুঝছেন, যে 1 বছরের অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করলো, সাম রিজন এটা নিয়ে কোয়েশ্চেন করলো, সে স্যাটিসফাই অ্যান্সার করতে পারে নাই, পরপর 3 ইয়ার্স ওরা চায়, মানে পাঠিয়েছে ব্যাক, ওরা ব্যাকে যায় 3 ইয়ার্স। তার মানে দেখুন যে 1 বছরে হয়তো বেনিফিট নিতে গিয়া, এই যে একটু আগে বললাম, তখন 3 বছরের $50,000 $100,000 পেনাল্টি মাথায় নেবেন না। তো অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন যারা ফাইল করবেন, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং বিশেষ করে আমি একটু হিন্স দিব, যারা বাড়ি কিনেন, বাড়ি কেনার ক্ষেত্রে অনেকে আছেন পরবর্তীতে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করেন ফর সাম রিজন। যেহেতু আমি মিডিয়াতে কথা বলতেছি, আমি এত কিছু বলবো না, আমি শুধু জাস্ট একটুকুই হিন্স দিব যে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। কারণ অনেকেরই একটা আইডিয়া যে এটা আপনাদের লিগ্যাল রাইট, আপনারা এটা করতে পারেন, বাট আনসার ইজ নো। তাই খুবই সাবধান থাকবেন অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে, সেটা যে কোনো সিচুয়েশনই করবেন, ইট শুড বি লেজিটিমেট বেসিস, এবং আপনাকে অবশ্যই ইনকাম এবং এক্সপেন্সের প্রুফ থাকতে হবে, যাই কমাবেন বাড়াবেন। আরেকটা হচ্ছে টু মেনি জিরো। এখন দেখুন, ট্যাক্স রিটার্নে অনেকেই আছে যারা ওই যে বিশেষ করে যারা স্কেজুয়াল সি ট্যাক্স অপারেটর বলেন, যারা বিজনেস ট্যাক্স ফাইল করেন, স্কেজুয়াল সিতে কিন্তু অনেকে আছেন মুখস্থ লেখা নেন। যে মুখস্থ লেখাটা আমি এই কারণে বলতেছি যে এটাকে যখনই আপনার ট্যাক্স রিটার্ন রিপিটেডলি 00, 000 বা ইভেন সিঙ্গেল 0 রিপিটেডলি ইউজ করবেন, তখন কিন্তু আইআরএস সিস্টেম এটা ট্র্যাক করে এবং আইআরএস এটা ধরে নেয় যে ট্যাক্স প্রিপেয়ারার এই নাম্বারগুলো গ্যাস করতেছে, এগুলা রিয়েলিস্টিক নাম্বার না। কারণ যখন আপনি একাধিক রাউন্ড নাম্বার ইউজ করবেন, একাধিক জিরো ইউজ করবেন, তখন আইআরএস ধরে নেয় যে আপনি গ্যাস করে নাম্বারগুলো দিচ্ছেন, যেগুলো অডিটে গেলে আপনি একটাও জাস্টিফাই করতে পারবেন না। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই টু মেনি জিরো কিন্তু অডিটের আর একটা কারণ, দিস ইজ অ্যানাদার রেড ফ্ল্যাগ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা ট্যাক্স প্রিপেয়ারার আছেন, আপনারা অ্যাভয়েড করবেন যে এই সমস্ত রাউন্ড নাম্বারগুলো না দিতে, যাতে ফ্র্যাকশনাল নাম্বার থাকে। ইভেন যদি আপনি গ্যাসও করেন, ইট শুড বি ফ্র্যাকশনাল নাম্বার, ডু নট পুট রাউন্ড নাম্বার। সেটা ইনকামের ক্ষেত্রেই বলেন, ইভেন ইনকামের ক্ষেত্রেও দেখি 1099, অনেক 1099 দেখি রাউন্ড 20,000, রাউন্ড 5,000, রাউন্ড 3,000। মানে এটা কেমন যে আপনি যদি সারা বছর কারো জায়গায় কাজ করেন, আপনি কি রাউন্ড 20,000 হয়? আপনার তো ফ্র্যাকশন আসতেই পারে, কারণ কোনো সপ্তাহে হয়তো বেশি কাজ করলেন, কোনো সপ্তাহে কম কাজ করলেন। তো এই সমস্ত রাউন্ড নাম্বার কিন্তু সাসপিসাস। তার মানে আইআরএস যে সমস্ত ইনকাম অডিট করে, কেউই কিন্তু আমার ধারণা যে প্রপারলি মানে প্রুফ দিতে পারবেন না, কারণ এটা বোঝাই যাচ্ছে যে ইটস সাম কাইন্ড অফ গ্যাস নাম্বার এগুলা। তো অবশ্যই রাউন্ড নাম্বারগুলো অ্যাভয়েড করবেন ট্যাক্স রিটার্নে। আর একটা হচ্ছে রিপিটেড ইন নাম্বার। যেমন ধরুন আপনি প্রত্যেকটা নাম্বারের শেষে 8 অথবা 5 ইউজ করতেছেন, যেমন 45, 605 অথবা 1005, 2500, এগুলো বলে রিপিটেড ইন নাম্বার। এগুলো যদি একাধিক মানে যারা গ্যাস করে, বিশেষ করে এরকমই কিন্তু হয়, কারণ আপনি কতক্ষণ আপনার মাথায় রাখবেন যে কোন নাম্বার লিখতেছেন, তখন দেখা গেছে যে অটোমেটিক আপনার রিপিটেড নাম্বার আসতে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আইআরএস সিস্টেম ট্র্যাক করতে পারে, কারণ আপনার ট্যাক্স রিটার্নে যখন রিপিটেড ইন নাম্বার থাকবে, এদের সফটওয়্যার এতটাই সফিস্টিকেটেড, এতটাই ওরা কমান্ড দিয়ে এটাকে সফিস্টিকেটেড করে রাখছে, এই সমস্ত বিষয়ে তাদের ম্যানুয়ালি চেক করার দরকার হয় না। সিস্টেম অটোমেটিক্যালি সিস্টেম ক্যান ট্র্যাক ইউ। তখন অটোমেটিক রেড ফ্ল্যাগ রেইজ হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনার অডিটের চিঠি আসবে, ফলশ্রুতিতে পেনাল্টি এবং হ্যারাসমেন্ট অনেক কিছু। আরেকটা হচ্ছে যে ইউ হ্যাভ বিন অডিটেড বিফোর।
একটু আগেই বলছি যদি কোনো কারণে আপনি অডিটে একবার পড়েন সেই ক্ষেত্রে কিন্তু রেড ফ্ল্যাগ এমনি একটা রেজ হয়ে যায় আপনার সোশ্যালের এগেনস্টে, এবং দে উইল মনিটর অ্যাটলিস্ট 2-3 ইয়ার্স গোয়িং ফরওয়ার্ড। আপনি একবার যদি অডিটে পড়েন, ইভেন যদি আপনি স্যাটিসফাইও করেন, নেক্সট 2-3 ইয়ার্স ইউ মাইট গেট দ্য ল্যাডার বিকজ দে হ্যাভ রেড ফ্ল্যাগ স্টিল দেয়ার। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে যদি পরবর্তীতেও আসে আপনি কিন্তু সারপ্রাইজ হওয়ার কিছু নেই বিকজ ইউ হ্যাভ বিন অডিটেড বিফোর। তো সেই ক্ষেত্রে যারা একবার অডিটে পড়েছেন, যারা অডিটে সিলেক্টেড হয়েছেন, ইভেন ইফ ইউ স্যাটিসফাইড দেম, নেক্সট কাপল অফ নেক্সট ট্যাক্স রিটার্নগুলো কিন্তু আপনাকে অবশ্যই খুব কেয়ারফুলি করতে হবে যাতে করে ফার্দার আপনি এই সমস্ত ঝুঁকির সম্মুখীন আবার না হন। তারপর আরেকটা হচ্ছে যে ট্যাক্স প্রিপেয়ারদের কথাও বলবো, যে ট্যাক্স প্রিপেয়ারের কারণেও কিন্তু অডিট হয়। ট্যাক্স প্রিপেয়ার আমরা যারা ট্যাক্স ফাইল করি তাদের কারণে অডিট হয়। এবং সেটা কেন জানেন? এই কারণে অডিট হয়, যেমন ধরেন কিছু ট্যাক্স প্রিপেয়ার আছে, দে আর রিপোর্টেড টু দ্য আইআরএস, এবং আইআরএস এর যে সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এরা কিন্তু ইনক্রিজিংলি চেজিং দেম, ডেইলি বেসিস, ইভেন অল দ্য টাইম দে আর চেজিং দেম। এবং ওরা করে কি দেখবেন যে এই সমস্ত যারা ফ্রডল্যান্ড ট্যাক্স প্রিপেয়ার যারা আছে তারা করে কি দেখবেন, লেটস আপনি আমার কাছে আসলেন, হয়তো কোনো ট্যাক্স রিটার্নে আপনার ইনকাম হাই, আপনাকে পে করতে হচ্ছে $5,000, আবার সেম ডকুমেন্ট নিয়ে আপনি আরেকজনের কাছে যাবেন যে যারা বেসিক্যালি ফ্রডল্যান্ড ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করে, ওরা হয়তো দেখবেন আইটেমাইজ ডিডাকশনটাকে এমনভাবে অ্যাবিউজ করবে বা মিসইউজ করবে, চ্যারিটেবল দেখবেন ডোনেশন দিয়ে রাখছে $10,000, যেটার কোনো জাস্টিফিকেশন নেই ইনকামের সাথে। অন্যান্য এক্সপেন্স, এই যে এমপ্লয় অ্যান্ড রিইম্বার্সমেন্ট এক্সপেন্স, রেস অ্যান্ড লন্ড্রি বা অনেক কিছু আছে ওরা দিয়ে রাখে এখানে। এবং যে যদি আমার কাছে আপনি আসেন, আপনাকে যদি $5,000 পে করতে হয়, ওদের কাছে গেলে হয়তো আপনার দেখা গেছে যে $8,000 রিফান্ড পাবেন। বাট কোয়েশ্চেন হচ্ছে এটা কীভাবে? ট্যাক্স ল তো সবার জন্যই সমান, রাইট? আমার কাছে যদি $5,000 পে করতে হয়, ওই ভদ্রলোক আপনাকে কীভাবে $8,000 রিফান্ড দেয়? তার তারা স্কেজুয়াল এটাকে অ্যাবিউজ করে। এবং সেই ক্ষেত্রে যারা এই সমস্ত ট্যাক্স প্রিপেয়ার কিন্তু আইআরএস এর কাছে অলরেডি রিপোর্টেড থাকে, তার আপনি যদি এইসব ট্যাক্স প্রিপেয়ারদের কাছে ট্যাক্স ফাইল করেন, তার অডিট চান্স আপনার 100%। সেই ক্ষেত্রে আপনি অডিটে পড়তেই পারেন, কারণ ট্যাক্স প্রিপেয়ার নিজেই রিপোর্টেড। সেই ক্ষেত্রে আইআরএস সবসময় এই ভদ্রলোক যে ফাইলগুলোই করবে, আইআরএস সবসময় এগুলা ক্লোজলি মনিটর করবে এবং সেপারেটলি এগুলো মনিটর করবে, কারণ সে অলওয়েজ এই সমস্ত ফ্রডল্যান্ড ট্যাক্স রিটার্ন সাবমিট করতেছে। তার আপনাদের উচিত হবে যারা এই ধরনের ফ্রডল্যান্ড ট্যাক্স রিটার্ন সাবমিট করে তাদের প্রতি আপনাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে ওদের ব্যাড রিপোর্টেশনের কারণে আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন। কারণ তাদের রিপোর্টের কারণে কিন্তু আপনার ফাইল অডিট হইতে পারে, কারণ তারা যেহেতু রিপিটেডলি এটা করে আসছে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তারপর আরেকটা হচ্ছে লার্জ চেঞ্জ অফ ইনকাম। দেখা গেছে যে আপনার ইনকাম ওয়াইল ফ্লাকচুয়েট করতেছে এক বছর থেকে আরেক বছরে। এক বছর আপনি ফাইল করলেন $1.5 লাখ, আর এক বছর ফাইল করলেন $20,000 বা $10,000। তো এই সমস্ত যদি ফ্লাকচুয়েশন হয়, এটাও কিন্তু আরেকটা রেড ফ্ল্যাগ রেইজ করা আইআরএস এর কাছে। তো এখন প্রশ্ন করতে পারেন যে দাদা আপনি যে বলতেছেন একবার আমার ইনকাম 150,000 হইলো, আর একবার হইতেছে 20,000, তো এখন মানুষের তো অসুস্থতা, জবের কোনো গ্যারান্টি নাই, আজকে আমার জব আছে কালকে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এইগুলো এক্সপ্লেনেবল। আপনার যদি শারীরিক অসুস্থতার জন্য কাজ করতে না পারেন, আপনি যদি চাকরি হারান, ইট ইজ এক্সপ্লেনেবল। সেই ক্ষেত্রে আইআরএস আপনাকে কিছুই বলবে না। বাট প্রবলেমটা হচ্ছে স্কেজুয়াল সি। দেখা গেছে যে আপনি রিফান্ড ম্যাক্সিমাইজ করার জন্য স্কেজুয়াল সিতে আপনি লস নিয়ে বসে আছেন $40,000। তখন হইব কি, এই 40,000 লস কিন্তু অফসেট হবে আপনার রেগুলার ইনকামের কাছে গিয়ে। তার যারা W2 এমপ্লয়ি আছেন আপনাদের কিন্তু এই যে কি বলে ইনকাম ফ্লাকচুয়েশন বা রিফান্ড ম্যাক্সিমাইজের এত সুযোগ নাই, কারণ W2 ভেরি স্টেডি, স্ট্রেট ফরওয়ার্ড এটা চলে। বাট এই অ্যাভারেজিংটা হয় হচ্ছে স্কেজুয়াল সিতে। স্কেজুয়াল সিতে দেখা গেছে লস নিয়ে কেউ ইনকামটাকে ড্রামাটিকলি কমিয়ে আনে। অনেক সময় দেখা গেছে যে কেউ ক্যাশ ইনকাম রিপোর্ট করে না, কমপ্লিটলি ক্যাশ ইনকাম রিপোর্ট করে না। কোনো বছর হয়তো করলো, কোনো বছর করলোই না, অফ দ্য বুকস যারা ক্যাশে বিশেষ করে সেল করে। তো এই সমস্ত ক্ষেত্রে যদি ইনকাম ওয়াইল্ডলি ফ্লাকচুয়েট করে এবং আপনার যদি কোনো বেসিস না থাকে ফ্লাকচুয়েশনের, ইন্টেনশনালি যদি লস নিয়ে বা ইনকাম যদি হাইড করেন, তাহলেও কিন্তু আপনি অডিটে পড়তে পারেন। এটা একটা বিষয়। আর আরেকটা সাথে সাথে এটাও বলতে হয় যে লার্জ রিফান্ড এবং নেট অপারেটিং লস, আমি এটার সাথে এটাই বলতেছি এই কারণে, তার এই সমস্ত লোকজন ইন্টেনশনালি করে রিফান্ডটাকে ম্যাক্সিমাইজ করার জন্য, আর নেট অপারেটিং লসটা নেয়, এর মাধ্যমেই রিফান্ডটা ম্যাক্সিমাইজ হয়। তার এই নেট বিজনেস ট্যাক্স রিটার্নে বিশেষ করে স্কেজুয়াল সিতে আপনি যদি রিপিটেডলি যদি লস নিতে থাকেন, তখন কিন্তু আইআরএস কিন্তু এটা একদমই পছন্দ করে না। কারণ দেখুন, বিজনেস ইনিশিয়ালি এক বছর লস নিতেই পারেন সেই ক্ষেত্রে, কারণ যখন প্রথম বছর আপনার বিজনেসটা স্টার্ট করেন, ইউ হ্যাভ লট অফ এক্সপেন্সেস। তো সেই ক্ষেত্রে হয়তো আপনার রেভিনিউ এরকম জেনারেট হয় না, বিদায় আপনার লস হইতে পারে। এটা অ্যাকসেপ্টেবল বা এটা রিজনেবল বলা চলে।
কিন্তু আপনি যদি বছর বছর যদি লস দেখাতে থাকেন 10,000 15,000, তখন প্রশ্ন আসে যে হাউ ইউ সার্ভাইভ। কারণ আপনি প্রথম বছর হয়তো কভার করলেন সাম রিজন, কিন্তু দ্বিতীয় তৃতীয় বছর এই টাকাটা আসে কই থেকে? তো সেই ক্ষেত্রে এইগুলো রেড ফ্ল্যাগ। তো যাই হোক, এই সমস্ত আরো আছে, আমি পর্যায়ক্রমে বলতেছি, আমি জানি না সময় কতক্ষণ আছে, খুবই অল্প আছে। যাই হোক, আই ওয়াজ গেসিং যে হয়তো সময় বেশিক্ষণ নাই। যাই হোক, আমি একটাই বলবো যে ট্যাক্স সিজন ইজ অনগোয়িং, এবং যেটা চলবে এপ্রিল 15 পর্যন্ত। আপনারা আবারও যারা এলএলসি এসকর্প অন করেন, আপনাদের ফাইলিং ডেডলাইন হচ্ছে মার্চ 15। অবশ্যই 2-3 দিনের মধ্যে ফাইল করবেন, আদারওয়াইজ এক্সটেনশন নেবেন। সেলস ট্যাক্স ফাইল করবেন মার্চ 20, যারা অ্যানুয়াল ফাইলার এবং কোয়ার্টার ফাইলার যারাই আছেন। এবং আপনারা সতর্ক থাকবেন ট্যাক্স রিটার্ন করার ক্ষেত্রে, কারণ ট্যাক্স রিটার্ন কিন্তু তাড়াহুড়া করে ভুলভ্রান্তি না করার চাইতে সময় নিয়ে করেন, এবং মেক শিওর প্রপারলি সঠিক ইনফরমেশনগুলো ট্যাক্স রিটার্নে দেন, যাতে কোনো পার্শিয়াল ইনকমপ্লিট ইনফরমেশন না থাকে। কারণ এই সমস্ত অডিটের ঝামেলা কিন্তু আসলেই এগুলা মানে বিশাল ঝামেলা, কারণ যারাই অডিটে একবার পড়েছে শুধু তারাই বুঝতে পারে যে আসলে এটার পেইন কতটুকু। তো আমি অ্যাডভাইস করবো একটাই, যে খুবই কেয়ারফুলি ট্যাক্স ফাইল করবেন। শুধু এই কিছু রিফান্ড ম্যাক্সিমাইজ করার জন্য আননেসেসারি এক্সপেন্স রিডাকশন করবেন না টু মাচ, এবং ফলস ইনফরমেশন দিবেন না, যাতে করে রেড ফ্ল্যাগ রেজ হয়, আপনারা অডিটের মতো ঝামেলায় পড়তে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জি, শেষ করার আগে ছোট্ট করে একটা প্রশ্ন নিতে চাই একজন দর্শকের সোশ্যাল মিডিয়া থেকে। তৌহিদ আহমদ, তিনি বলছেন, হু ইজ কোয়ালিফাই ফর আইটেমাইজড ডিডাকশন অ্যান্ড হোয়াট আর দ্য এক্সপেন্সেস ক্যান বি শোন অন স্কেজুলে? খুব সুন্দর প্রশ্ন এটা, এতক্ষণ যে আলোচনা করছে এটা প্রাসঙ্গিক। তো দেখুন, আইটেমাইজ ডিডাকশন কিন্তু ভেরি স্পেসিফিক, সবাই কিন্তু কোয়ালিফাই করে না। আইটেমাইজ ডিডাকশনে বেসিক্যালি কোয়ালিফাই তারাই করে, যেমন ধরুন আপনি যদি সিঙ্গেল হন, আপনাকে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন এমনিই দিচ্ছে 14,600। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই 14,600 যদি আইটেমাইজ মানে স্কেজুয়ালেতে যদি এক্সিড করতে পারেন, দেন ইউ উইল কোয়ালিফাই ফর দ্য আইটেমাইজ ডিডাকশন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আইটেমাইজ ডিডাকশন আপনি যা খুশি তা লিখতে পারবেন না, ভেরি স্পেসিফিক নাম্বার ইজ দেয়ার। যেমন আপনার নিউ ইয়র্ক সিটি এবং স্টেটের যে ট্যাক্সটা দেন, ওইটা আইটেমাইজ ডিডাকশনের একটা পার্ট অফ দ্য আইটেম। আপনার W2-তে যে উইথহোল্ডিংটা হয়, ওইটা অটোমেটিক এখানে ডিডাকশনে যায়। আপনি যদি বাড়ি ওন করেন, রিয়েল এস্টেট ট্যাক্স আপনি ডিডাকশন নিতে পারবেন। আপনি যদি বাড়ি ওন করেন, মর্গেজ ইন্টারেস্ট আপনি ডিডাকশন নিতে পারবেন। আপনি যদি চ্যারিটিতে যদি ডোনেট করেন, আপনার মস্ক, তারপরে সিনেগাগ, টেম্পল, আপনি এই সমস্ত চ্যারিটেবল ডোনেশন নিতে পারেন। বাট কোয়েশ্চেন হচ্ছে ইট হ্যাজ টু বি রিজনেবল বেসিস টু ইউর ইনকাম। আপনার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। আপনার ইনকাম 40,000, আপনি যদি $10,000 ডোনেশন দেন, ইট উইল নট বি অ্যাকসেপ্টেড, কারণ এটা আপনার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ না। তো যাই হোক, আবারও বলবো এটাই যে স্কেজুয়ালেতে ভেরি স্পেসিফিক। আপনার এখানে যে ড্রেস, শো, মিলস, তারপরে আপনার পার্সোনাল কারের এক্সপেন্স, এগুলো লেখার কোনো সুযোগ নেই, ভেরি স্পেসিফিক। আপনার সিটি স্টেটের ট্যাক্স, রিয়েল এস্টেট ট্যাক্স, মর্গেজ ইন্টারেস্ট, ডোনেশন, এই সমস্ত, বা যারা ওই যে আরো কিছু আইটেম আছে, যাই হোক সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি জাস্ট মেইন আইটেমগুলো ফোকাস করলাম। এছাড়াও কিছু স্পেসিফিক আইটেম আছে, ভেরি স্পেসিফিক, এর বাইরে আপনি কিছু লিখতে পারবেন না। এবং বিশেষ করে যারা আমি বলবো যে যারা বাড়ি ওন করে, তারাই বেসিক্যালি আইটেমাইজের জন্য কোয়ালিফাই করে। আদার দেন দ্যাট খুবই ডিফিকাল্ট আপনার আইটেমাইজে কোয়ালিফাই করার জন্য এখনকার মতো সময়, কারণ এই সমস্ত অন্যান্য কিছু লেখার কোনো সুযোগই নাই এখানে। আমরা শেষ করব, তবে ছোট্ট করে 30 সেকেন্ডে আমি আরো একটা প্রশ্ন নিতে চাই। দীপু সাহা, তিনি বলছেন, হাই, I got IRS refund 2024, but I didn't get any state refund. I check status and it's showing we are receive your return and it is being processed. What does meaning? And I already e-file almost 4 weeks. 4 weeks। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, যদি 4 weeks হয়ে থাকে তাহলে কিন্তু স্টেটের রিফান্ড চলে আসার কথা, কারণ ম্যাক্সিমাম স্টেট 3 weeks এর মধ্যে দিয়ে দেয়। তো এখন হয়তো বা কোনো ইনফরমেশন, মানে এই রিভিউর অর্থ হচ্ছে এরা যদি রিভিউ করে, আপনার এত ভয়ের কিছু নাই, তার মানে এই না যে আপনারটা অডিট হবে, সেটাও না। অনেক সময় এরা বিভিন্ন কারণে দেরি করে, হয়তো যদি কোনো ইনফরমেশন ওরা ভেরিফাই না করতে পারে, ওইটার জন্য ওরা পেন্ডিং রাখে, সেটার জন্য দেরি হইতে পারে, আবার দেখা গেছে অডিটের জন্য হইতে পারে। তো এখন যে কোনোটাই হইতে পারে। আমি বলবো যে এই মুহূর্তে আপনি প্যানিক নিয়েন না, এটা খুবই ইউজুয়াল। 3-4 weeks ইজ ফাইন, হয়তো আরো একটু সময় লাগতে পারে, আপনি ওয়েট করেন, অপেক্ষা করেন, দেখেন কি হয়। আর যদি কোনো কারণে আনফরচুনেটলি অডিটের জন্য ওরা সিলেক্ট করে, আপনাকে অবশ্যই চিঠি পাঠাবে, তখন সেই মোতাবেক আপনার ব্যবস্থা নেবেন। আদার দেন দ্যাট এই মুহূর্তে আপনার কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট এন্ড সি হোয়াট উইল হ্যাপেন। দেবব্রত চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN24 এর সকল দর্শককে। শুভরাত্রি। শুভরাত্রি জানাবো আমার পক্ষ থেকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিভিএন এর সঙ্গেই থাকুন সবসময়। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।